মীরা মায়রার মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মায়েরা? মীরার কথা শুনে মায়রা অবাক হয়। থমথমে মুখে মীরার দিকে তাকিয়ে মৃদু শেষ স্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়রা আনমনা হলো। মীরা মায়রার গালে হাত দিয়ে বলে, জানিস মায়েরা, তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটাও একবার একটা বাচ্চা ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মায়েরা? মায়রা ভেজা চোখে চেয়ে দেখলো মীলাকে। নিজের গাল থেকে মীরার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলে, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মায়রা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মীরার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখ জোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সেই বাইক নিয়েই এগিয়ে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুধু মনে করার চেষ্টা করলো ইরফানের আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তোর তো আসার আরও 9 দিন বাকি, মানে বউয়ের টানে কানাডা থেকে চলে আসলে? ভাই রে, তুই ওখানে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুই... ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুধু এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগে দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান, আসতে চালা। ইরফান, এই ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শূন্য না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুধু ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে এর? মায়েরা কিছু করেছে? মায়েরার ব্যাপারে ইরফান যা বোঝাইছি, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়। শুধু নিজেও বাইকে স্পিড বাড়ায়, চিল্লিয়ে বলে, ইরফান, দয়া করে বাইক আসতে চালা ভাই। হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মায়েরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে, সমানে চিল্লায়, ইরফান, ইরফান, এই ইরফান, বাইকের স্পিড কমা, মরবি ভাই। ইরফান থাম। বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে। হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এ অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। ইরফানের সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনিত হতে থাকে মায়রা নামটি। ডাইনিংয়ে মায়রা, রুমা, নেওয়াজ, তারেক নেওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মায়রা বাকহীন হয়ে ইরফানের পানে চেয়ে, এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মায়রার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুল কিরণায় দাউ দাউ করে চলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেইন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাখা। মায়রার সামনে গিয়ে দাঁড়ায়, চোয়াল শক্ত করে মায়রার বিস্ময় মুখখানার দিকে চায়। মায়রার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মায়রা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মায়রার টলমলে চোখ জোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মায়রার মলিন মুখপানে। বারবার শুকনো ঢোক গিলে ডান হাত বাড়িয়ে মায়রার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মায়রাকে পিষে ফেলার মতন করে বুকে চেপে ধরে ইরফান। মায়রা বাকরুদ্ধ সাথে ইরফানের বাবা মা, তারা লজ্জা পাচ্ছে না,
বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মায়রার আশপাশ লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মায়রা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, My bird flower, you are a selfish girl. You hurt me, bird flower. You hurt me. মায়রার শরীর শিরশির করে ওঠে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মায়রার মাথা থেকে কাপড় পরে গিয়েছে, তার ঘাড় ভেজা অনুভূত হলো। এটা কি চোখের পানি? মায়রা বোধহয় বুঝল। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়। কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মায়রাকে নিজের সাথে। মায়রা ব্যথা পায়, তবে টু শব্দ করল না। ইরফান চোখ বুঝে আবারও ধরা গলায় বিড়বিড় করে, Why are you so selfish, bird flower? ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, Bird flower? মায়রা ঢোকিরে। হঠাৎই ইরফান মায়রাকে ছেড়ে দেয়। এক সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে দিলেন। বললেন, মায়রা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর হলে জানাবে, আপাতত ওদেরকে ছেড়ে দাও। রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবার মারে। তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বললেন, কষ্ট পেয়েছো কোনো কারণে? তাছাড়া মরার হলে এখানেই মারতো। স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছু বললেন না। বাইরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়। কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বা হাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মায়েরা অবাক হয়ে তাকায়, বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখ জোড়া বুঝে দুবার শ্বাস টানে, আবার ফেলে। এরপর পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচালো না। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, Selfish girl. মায়রা অবাক হয়। লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, Selfish girl, আমার কথা ভাবিস তুই? তুই তুই সেলফিশ। তুই আমার কথা ভাবিস না। কথাগুলো বলে দৃষ্টির সামনে নিবদ্ধ রেখে ধীর পায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা, বার্ড ফ্লাওয়ার? মায়রা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়, দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দু হাতে মায়রার গাল আগলে নিয়ে মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার? মায়রার চোখ টলমল করে ওঠে। লোকটা তো আবেগী স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মায়রার চোখে মুখে হাজারো প্রশ্ন, কৌতূহল। ইরফান হঠাৎই মায়রার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলি আমায় বল? মায়রা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ড ফ্লাওয়ার? আমি আমি কি করে থাকবো? আমি বার্ড ফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ বল? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মায়রাকে ধাক্কা দিয়ে দু হাতে মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে। তুই কি জানিস না তোর বইয়ের ব্রেন টিউমার? ওই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। আজ আবার এতগুলো মাস পর এসেছে। সিচুয়েশন আগের থেকে ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সার রূপান্তর নেওয়ার সম্ভাবনা। মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে।
তার বাট ফ্লাওয়ার, এটা কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মায়রাকে ছেড়ে ডান হাতে চোয়াল শক্ত করে ধরে হিসিয়ে বলে, কেন মরতে চাস বল? হ্যাঁ বার্ড ফ্লাওয়ার বল, আমায় একটাবার কেন বলিসনি? তুই সিক, কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এত সেলফিশ হয়ে গেলি বার্ড ফ্লাওয়ার? মায়রা কাঁদতে কাঁদতে হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়, কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন, তবে কেন বাঁচবো আমি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বার্ড ফ্লাওয়ার এসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মায়রার কান্নারত মুখটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই। হঠাৎই ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়, শীতল কণ্ঠে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার বুক ধক করে ওঠে। এত করুণ সুর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশুয়ালা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশুয়ালার খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে, চোখ মুখ কান্নার পানিতে একাকার। ইরফান মায়রার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আবার বার্ড ফ্লাওয়ারের এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে থামে, এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বার্ড ফ্লাওয়ার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। তার এত দৃঢ় শিশুয়ালাকে এমন ভাঙা লাগছে কেন? এত বিধ্বস্ত লাগছে কেন? মায়রা ঢোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবেন না? আমি আপনার কে? ইরফান মায়রার কথাটা শুনে বিষণ্ণ মুখখানায় এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দুই হাতের আঁচড়ায় মায়রার মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমু আঁকে। মায়রার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে। ইরফান তার দু হাতের মাঝের মায়রার মুখ রেখে মায়রার মুখটা সামান্য উঁচু করল। মায়রা পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ায় চেয়ে আছে। ইরফান মায়রা টলমল করে ওঠার চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে। একটু গেয়ে থামে ইরফান। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মায়রার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নিয়ে আস। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই, পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা আমি কেটে টুকরো টুকরো করবো বার্ড ফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দেব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মায়রার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মায়রার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বার্ড ফ্লাওয়ার। মায়রার নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান, তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। শিশুওয়ালার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল। আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশুওয়ালার ভালোবাসা। মায়রার চোখ জোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়রার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবার মায়রাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমার জীবন তো লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মায়রা ফুপিয়ে কাঁদে। তার শিশুওয়ালা তার জন্য এভাবে পাগলামি করছে তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মায়রাকে ছেড়ে মায়রাকে ঠেলে সরিয়ে দেয়। দু হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সবকিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, Why are you so selfish, বার্ড ফ্লাওয়ার? মায়রা কেঁপে ওঠে, কান্না মাখা গলায় বলে, আপনি যে বলতেন আপনি আমায় পছন্দ করেন না, তবে মায়রার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখ জোড়া থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাজ উল্টে ফেলে চিৎকার করে বলে, Exactly. I don't like you. But you are my feelings, my addiction, my emotions. You are my heart, stupid girl. কথাটা বলে বড় বড় পা ফেলে মায়রার সামনে গিয়ে মায়রাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড়িয়ে শীতল কণ্ঠে বলে, You are my heart, bird flower.
কথাটা বলতে বলতে টুপ করে মায়রার কাঁধে দুপোটা পানি গড়িয়ে পড়ে। মায়রা বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য তার শিশুওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে। কাপা কাপা দু হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশুয়ালা। ইরফান দু হাতের বাঁধন শক্ত করো। মায়রা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎই মায়রাকে ছেড়ে দু হাতের মাঝে মায়রার মুখটা আগলে নেয়। মায়রা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্ত লাল চোখ জোড়া ভেজা। মায়রার ভীষণ কান্না পায়। এই কি হাল হয়েছে তার শিশুয়ালার। ইরফান দু হাতে মায়রার গাল মুছে দিয়ে মায়রার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুঝে ভাঙা গলায় বলে, বার্ড ফ্লাওয়ার, ইউ নো, আই কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে যায়, তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। দু হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে লালিত চোখ জোড়া বুঝে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মায়রার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, ইউ আর জাস্ট মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা দু হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশুওয়ালা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশুওয়ালাকে এত অসহায় লাগছে। হঠাৎই ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মায়রা ইরফানের দিকে তাকিয়েছিল, এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট দু হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মায়রাকে ঝাপসা লাগে। দুর্বল শরীরে বা হাত বাড়িয়ে মায়রার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমর সহ হাতে ব্যথা পায়। ইরফান আধো আধো চোখ মেরে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর এ সেলফিশ গার্ল। আউট, আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করে, তুই কেন এত সেলফিশ বার্ড ফ্লাওয়ার? মায়রার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এমন রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আধো আধো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন বলুন না। ইরফান ঢুলছে মনে হচ্ছে। মায়রার দু হাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। মায়রার সেদিকে হুঁশ নেই। সে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টেনে খোলে, বিড়বিড় করে আওড়ায়। ওকে। মায়রা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথা সাথে মাথা ঘোরানো দুটো মিলিয়ে মায়রা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মায়রাকে আগলে নেয়। ইরফান সামনে নিতে পারে না নিজেকে। তার সব কিছু ঘুরছে। মায়রার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মায়রা পড়ে যায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে ডাকে, শিশুয়ালা। ইরফান ঝাপসা চোখে মায়রাকে দেখে থেমে থেমে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মায়রা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মায়রাকে দু হাতের ওপর নিয়ে উঠে বসে। মায়রা ধীরে ধীরে জ্ঞান হারায়, যেন বিড়বিড় করে। শিশুয়ালা, আপনি ডক্টরের কাছে যান। ইরফান মায়রাকে তার বুকে জড়িয়ে নিল। মায়রা ইরফানের ঘাড়ে পেছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিরি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল, কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মায়রা সহ ইরফান রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়রাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়। ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা নিবে। শুদ্ধ দ্রুত বলে, মামা মায়েরাকে কোলে নিবে। তারেক নেওয়ার জন্য শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান,
বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পরে রুমানে আজ কেঁদে দেয়। এ কি অবস্থা হয়েছে তার ছেলের? মায়েরারই বা কি হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুধু আবারও তার মামাকে তাগিদ দেয়। মামা প্লিজ মায়েরাকে কোলে নিন দ্রুত, ইরফানকে হসপিটালে নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামনে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মায়েরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর দৌড়ে সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুঝে বিড়বিড় করে, আমার বার্ড ফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মায়রাকে হসপিটাল নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নেওয়াজ, সাথে রুমা নেওয়াজ আছেন। সীমান্তর সাথে কথা বলেছে শুদ্ধ। মায়রার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচলেস হয়ে গিয়েছে। মেয়েটা কত বড় অসুখ নিজের মাঝে লালন করছিল তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় 3 মাস আগে মায়রাই হসপিটালে একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরপরই মায়রা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এত সাহস শুদ্ধ ভেবে পায় না। এত বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মায়েরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখন এর তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এই ভেবেই ছেলেটা কুল পায় না। ফাইজ শুদ্ধর পাশে বসে, নাসিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে, বারবিডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়, চোখ ছোট ছোট করে বলে, মায়েরার চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে এসেছে, তুই এখনোই ওকে বারবিডল ডাকটা ছাড়তে পারলি না। নাসিম হঠাৎই শুদ্ধকে টেনে দাঁড় করে। সবাই এখানে আছে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে, ফায়েজ 20 মিনিট আসছে আমরা, তুই এদিকটা সামলা। শুদ্ধ নাসিমের পিছু যেতে যেতে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা, ইরফান মায়েরাকে রেখে কিভাবে যাবো এভাবে? নাসিম শুনল না। শুদ্ধকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে, আরে আমার এখন ফালতু কথা বলতে ভালো লাগছে না, কোথাও নিতে চাচ্ছিস? নাসিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। শুদ্ধও বেরিয়ে আসে। নাসিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুচকে নিজেও এগিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাসিম সমানে অন্তরার বাড়ির কলিং বেল বাজায়। শুদ্ধ নাসিমের হাত সরিয়ে বলে, আরে কলিং বেলের কি দোষ করলো, ছাড় এটাকে। তাদের কথার মাঝে অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাসিম আর শুদ্ধকে দেখে হেসে বলে, তোরা ভিতরে আয়। কথাটা বলে পিছন ঘুরতে নেয়, তখনই নাসিম কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় অন্তরার গালে। অন্তরা একটুও বুঝতে না পারায় থাপ্পড় খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একই গালে নাসিম আরেকটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাসিম চিৎকার করে বলে, এটা একটা কল নাগিনি, এর মতো বেয়াদব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাসিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাসিম দাঁড়া, কি করছিস? নাসিম চিল্লিয়ে বলে, এই তোর ফোন দে, ফোন দে তোর। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি। বাসায় কেউ নেই। তার বাবা গ্রামে, নুসরাত ফ্রেন্ডের বাসায় গিয়েছে। নাসিম আবারও চিল্লিয়ে বলে, অন্তরা তোর ফোন দে। অন্তরা কেঁপে ওঠে, নিজেকে সামনে এগিয়ে এসে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেবে বাকি আছে, আগে তোর ফোন দে। কথা বলতে বলতেই অন্তরার ফোন পাশেই টেবিলের ওপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লক নেই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাসিম ঘেটে ঘেটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মায়রাকে শুনিয়েছিল।
ভয়েসটি শিউনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। অন্তরা ঢোক গিরে নাসিম অন্তরার ফোন আছড়ে ফেলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন বেয়াদব মেয়েকে কে কে এলাও করছিল? শুধু তুই এলাও করছিলি না, তুই করছিলে, সব দোষ তোর। এই অন্তরা বারবিটলকে গিয়ে এডিট করে ভয় শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ? শুদ্ধ বিস্ময় চোখে অন্তরার পানে তাকায়। নাসিম আবারও চিৎকার করে বলে, আমি বলেছিলাম বারবিটলের ক্ষতি করবে না, কিন্তু ওর তো স্বার্থপর, ওর কারোর ভালো সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মায়রাকে ভয়েস শুনিয়েছিল নাসিম সেই ক্যাফেতেই ছিল। তাকে সেদিনও জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এত শিউর হয়ে কিভাবে আসলো বুঝল না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবিডলের যদি কিছু হয় একে আমি ছাড়বো না শুদ্ধ, তোর সামনেই বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে জবাই করে দিবে, দরকার হলে সে ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎই মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে বলে, মায়েরার ব্রেন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালো চাপ পড়েছে। মায়েরার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। দু চোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধই নেই। মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুক বাচ্চা একটা মেয়ে, তার যে ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে? যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধুত্বর পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না এখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দু চোখে থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। বিড়বিড় করলো। রা নাসিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কাছে ওই ভয়েস রেকর্ডটা আছে না? শুধু পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আসে। শুধু ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে বলে, বারবিডলকে ওই রেকর্ডটা শুনিয়ে এর ভুল ভাঙিয়ে দিবি, নয়তো ওর ব্রেন আরো বেশি চাপ পড়বে। শুধু বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে, মায়েরাকে অনেক ভালোবাসিস তাই না? নাসিম গাড়ির ব্রেক কষল। সিটে মাথা এলিয়ে চোখ বসল। শুদ্ধ নাসিমের দিকেই তাকিয়ে। নাসিম চোখ বুঝে রেখে মৃদুস্বরে বলে, আমি শুধু চাই বারবিডল ভালো থাকুক, বারবিডলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মায়েরাকে ইরফানের সাথে দেখা তোর কষ্ট হয় না? নাসিম ঢোক গিলে ভারী গলায় বলে, ভীষণ কষ্ট হয়, কিন্তু বারবিডলকে চাওয়ার অধিকার আমার নেই। বারবিডল ইরফানকে মন দিয়েছে, তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে। আর আমি নিজের থেকে বারবিডলকে কষ্ট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছি। এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, বারবিডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে তাকিয়ে আছে। মৃদু স্বরে বলে, এভাবেও ভালোবাসা চাই। নাসিম মলিন হেসে বলে, যাই, ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে। হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে। বুকের বা পাশে চিনচিন ব্যথার পাশে একটা সুখকর প্রশান্তি আছে। শুধু নীরব দৃষ্টিতে নাসিমের পানে চেয়ে রইল। নাসিম দু হাতে তার ঝাপসা চোখ জোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে পৌঁছে শুদ্ধ ধীরে ধীরে মায়রার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ইরফানের এই অবস্থা, মায়রার এই রোগ, সব মিলিয়ে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মায়রার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া ফারা আছে। রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজ বাইরে বসে আছে। মায়রা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনায়া মায়রার দু হাত তার দু হাতের মাঝে নিয়ে কান্না মাখা গলায় বলে, তুমি এমনটা কি করে করতে পারলে মায়রা? আমরা তোমার কেউ নই। মায়রা নীরবে চোখের পানি ফেলে ভাঙা গলায় বলে, সরি আপু, তোমার ভাইয়া কেমন আছে? ইনায়া নাক টেনে বলে, ভালো আছে ভাইয়া, ভালো আছে মায়রা। কিন্তু তুমি এটা কি করেছো বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটাবার কেন বললে না?
মায়েরা চোখ বুঝে নেয়, চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শুধু নিজেকে স্বাভাবিক করো, মুখ হাসি ফোটালো। এরপর এগিয়ে আসতে আসতে ইনায়ার উদ্দেশ্যে হেসে বলে, মায়েরা সুস্থ ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এমন ভ্যা করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর কথায় মায়েরা চোখে পানি নিয়েই হেসে ফেলে। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর মায়রার উদ্দেশ্যে বলে, মায়েরা তুমি আমার মেলায় হারিয়েছ বোন, দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে চালাবো। শুদ্ধর কথায় মায়েরা আবারও হাসল। ফারাও মৃদু হাসল। শুদ্ধ ফারার দিকে তাকায়, হাত বাড়িয়ে ফারাকে কাছে ডাকলে ফারা শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারার হাত ধরে বলে, দেখো তো মায়েরা, তোমার ভাইয়ের বউ হিসাবে পছন্দ হয়? মায়েরা শুদ্ধ আর ফারার দিকে তাকিয়ে হেসে বলে, আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, দেখলে এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কতটা জরুরি একবার ভাবো। মায়েরা মরির মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারার দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখছে? শুদ্ধ একটি চেয়ার টেনে মায়রার পাশ বরাবর বসল। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে, মায়েরা এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মায়রা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, এখন ঠিক আছি, কিন্তু এটা দিয়ে কি করব? শুদ্ধ মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর নিজেই বুঝতে পারবে। মায়রা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউম মিডিয়ামের চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। আই লাইক ইউ। তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে বিয়ে করবে আমায়? হোয়াট ননসেন্স, ইউ আর মাই গুড ফ্রেন্ড। আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। মায়রা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছু দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে সরি মায়েরা। মায়রা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিশুওয়ালাকে সে ভুল বুঝেছে। মায়রার কান্না পায়। সে তার শিশুওয়ালাকে কেন ভুল বুঝল? সে তো বুঝতো ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিশুওয়ালা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মায়রার মুখের সামনে ভাসে, বিড়বিড় করে। শিশুওয়ালা, আমি সরি গো। শুধু পকেট থেকে একটি কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটি পেয়েছিল। মায়রা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে প্রথম 3টি শব্দ পড়েই বুঝেছিল ইরফান মায়রাকে লিখেছে। সে আর পড়েনি, তবে ইরফানকে জানানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখলো মায়রা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মায়রা ইরফানের এই লেখাটুকু পড়েনি, হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মায়রার দিকে, মৃদু স্বরে বলে, দেখো তো এইটা কি? মায়রা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকলো কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়োনি, তাই না মায়েরা? মায়রা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মায়রা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে আমার একান্ত বার্ড ফ্লাওয়ার। আমার বার্ড ফ্লাওয়ারকে জানো? আমার মায়েরা পড়ি। এটুকু পরে মায়রার পুরো শরীর কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা যে তার শিশুওয়ালা লেখা। সে ইরফানের লেখা চেনে, দেখেছিল বেশ কয়েকবার। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে, তার শিশুওয়ালা তাকে ভালোবেসে বার্ডফ্লাওয়ার ডাকে। এই জন্যই ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা। সে তার শিশুওয়ালার পরই। মায়রার চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপ টুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি তোমার একান্ত শিশুওয়ালা। চিঠিটুকু পড়ে মায়েরা বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে। তার শিশুওয়ালা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে, তার অভিমান অভিযোগ মুছে দিতে চেয়েছে।
মায়রার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিশুওয়ালাকে রেখে কি করে যাবে? মায়রা যখন গ্রামে থাকতো তখন থেকেই মাঝে মাঝে মাথা ব্যথা করতো তার। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলে কত কথা শুনতে হয়েছে মাকে। খাবারই তো খেতে পায়নি, সেখানে এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নেওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মায়রা সেই টাকা দিয়েই একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এত কষ্ট ভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ঔষধ কেনেনি, আর ভেবেছিল সে কয়দিন বাঁচবে, সে কয়দিন এভাবেই হেসে খেলেই দিন পার করে দেবে। কিন্তু তার শিশুওয়ালাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্য ভেবেছিল তার শিশুওয়ালা অন্য কাউকে পছন্দ করে, তখন মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তার মরে যাওয়ার তারা আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে, আর ওষুধ না খাওয়ার কন্ডিশন আরও খারাপই হয়েছে, উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিশুওয়ালার কি হবে? তার শিশুওয়ালাও তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছে করছে যে, আর বাঁচা যাবে না। পানিতে টইটুম্বর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসে এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। অত সবের পিছনে কারণ তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মাইরা। মায়রার চোখে থেকে পানি গড়িয়ে পড়ে, কান্নামাখা গলায় বলে, ওনাকে একটু দেখতে দিবেন ভাইয়া? শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিলে বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে? মায়রা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন, কিন্তু সে তো হতে পারছে না। সে যে মরে যাবে, তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রুমা নেওয়াজ ভেতরে এসে মায়রাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মায়রার পাশে বসে। মায়রা ভেজা চোখে তাকায় আর তার শাশুড়ির দিকে। রুমা নেওয়াজ মায়রার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। মায়রা রুমা নেওয়াজকে জড়িয়ে ধরো। রুমা নেওয়াজ ও মায়রাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে, অপর পাশে ফাইজ, এক কোণায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে, নয়তো আবারও সেম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না। তার আপাতত একটা কম ডোজের ও ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এজন্য ইরফান এখনও বেডে শুয়ে আছে। সবাই মূলত মায়রাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মায়রার অপারেশন করাতে হবে। ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বার্ডফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফরিয়ে উঠে বসে, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজ আর তার বাবাকে দেখে চারপাশে চোখ বোলায়। আর কেউ নেই। তার বার্ডফ্লাওয়ার কোথায়? তার বার্ডফ্লাওয়ার সেক তারেক নেওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? তারেক নেওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে শুদ্ধ ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়রাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল। মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে এভাবে দেখলে আবারও যদি সেম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসাই করবে না, নাকি মায়রার চিকিৎসা করবে? শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বার্ড ফ্লাওয়ারকে তোরা? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করব আমরা। ইরফান দু হাতের মাথায় চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছো আমার বার্ড ফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মায়েরার চিকিৎসা করাতে হবে তো, বস একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না আগে আমার বার্ড ফ্লাওয়ারকে দেখবো, এরপর সব কথা হবে। কোথায় ও বল? বলতে বলতে বেডে একটা লাথি দিল। বেড কয়েকবার হাত দূরে সরে যায়। তখনই দুজন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে। এগিয়ে আসে একজন বলে ওঠে,
তারেক নেওয়াজ উঁচু গলায় বলে। ইরফান তুমি অসুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুট? কি করেছো তোমরা আমার বার্ড ফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটাই কেমন অসহায়ত্ব ফুটে ওঠে। শুধু এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগে ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বার্ড ফ্লাওয়ারকে, তোমাদের বলতে হবে না। শুধু পিছু পিছু দৌড়ে যায়। ফাইজও পিছু পিছু যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের ওপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করল। একটা মেয়েকে আর কত কষ্ট সহ্য করতে হবে? আল্লাহ আর কত পরীক্ষা নেবে ওইটুকু মেয়ের? একটু পরই ভাবল, না, আল্লাহকে কি করে অভিযোগ দেবে? তার দয়াতেই তো এখনো বেঁচে আছে মায়েরা। তিনি দয়া করলে মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজের ভীষণ অসহায় লাগলো। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনো দিন যাবে না তার। ইরফান মায়রার কেবিনের সামনে দাঁড়িয়ে তার পাশেই শুতো। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়ে এই কেবিনের ভেতর এক ধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মায়রা মেয়েটা চোখ বুঝে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই। শুধু ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মায়রা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়। নয়তো ইরফান আরও কি কি পাগলামি করতো কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারা ইনায়াও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মায়রার পারে। মায়রার মুখ লাল হয়ে আছে, কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান ঢোক গিলে সে এত উইক কবে ছিল সে মনে করতে পারে না। রুমা নেওয়াজ মায়রাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান তুমি ঠিক আছো? মায়রা একটু নড়ে চড়ে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি, হালকা ঘুম এসেছিল চোখে, যেন ইরফানকে স্বপ্ন দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নেওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট হলো। ইরফানের গালে হাত দিয়ে বলে, মায়েরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মায়রার দিকে তাকায়, শুকনো ঢোক গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। সে ডাকতে চাইছে মায়রাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মায়রার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহু কষ্টে উচ্চারণ করে, বার্ড ফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মায়রা দ্রুত চোখ মেরে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে। হালকা ঘুম আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বার্ড ফ্লাওয়ার ডাকটা যেন তড়িৎ গতিতে মায়রার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়েই ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটি শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেওয়া। চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মায়রা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এত অগোছালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতা এত অগোছালো। মায়রার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, শিশুয়ালা। ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মায়রাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার মুখ ইরফানের বুকে ঠাকি। মেয়েটির চোখ বুঝে নেয়। দু হাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামছে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিশুওয়ালার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুঝে আছে, হাতের বাঁধন শক্ত, যেন মায়রাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মায়রা ফুপিয়ে কাঁদে। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মহাব্বত নেই? কেউ বিলিভ করবে এই যে মায়রার এই অবস্থায় তার ছেলেটা এত ভেঙে পড়েছে? তারা কেউ কল্পনা করেছিল? উল্টো দুদিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মায়রাকে এখনও মেনে নিতে পারছে না। অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলে মেয়েকে একা ছাড়তে রুমা নেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইরায়াও মায়ের সাথে বেরিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দুজন মানুষের দিকে। সে চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে, কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কি করে করবে সেই উপায় তো তার জানা নেই। নীরবে ফারার হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারা ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাকে শুধু দেখল, আর কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো।
ইনায়া এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদু স্বরে বলে, লিটল কুইন, মায়ের এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো, ওর সামনে মনে থাকবে? ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই, ওকেই আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে, জানেন আল্লাহ কেন ওর সাথে এমন করলো? ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে এক জায়গায় বসল। মায়রার দু হাত ইরফানের পিঠে, বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে। শিশুয়ালা। ইরফান মায়রাকে তার বুকে শক্ত করে ধরে রাখল। বেশ অনেক সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দু হাতের আশড়ায় মায়রার মুখটা নেয়। মায়রা কান্না মাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দু হাতে মায়রার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই। কাঁদলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলবো তোমার, স্টুপিড। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই। মায়রা আরও কান্না পায়। ইরফানের এসব কথায় যে মায়রা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশুয়ালার এসব ভালোবাসা তো আর পাবে না। মায়রা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে, শিশুয়ালা। ইরফান মায়রা ডান গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, বলো। মায়রা কিছু বলে না, চুপচাপ দেখে ইরফানকে। তার শিশুয়ালা তাকে ভালোবাসে কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে? মায়রা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মায়রার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মায়রার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই? মায়রা মাথা নেড়ে বলে, আছে, আমার ঠান্ডা লাগে। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ভেজা চোখে ইরফানের দিকেই চেয়ে আছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশুয়ালা। ইরফান বা হাতে মায়রাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বার্ড ফ্লাওয়ার ছাড়া আর কার শিশুওয়ালা হব আমি? মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে। চোখ জোড়া উপর দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বার্ড ফলোয়ার কে? ইরফান বুঝলো মায়রা ইচ্ছে করে এমন করছে, তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, ইউনো, আমি বার্ড ফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মায়রার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান মায়রার কপালে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মায়রা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, খাইনি, আমার ক্ষুধা লেগেছে। ইরফান মায়রার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে, অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদু স্বরে বলে, কি খাবে? মায়রা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচবো না শিশুয়ালা? ইরফান সাথে সাথে মায়রার দুগাল তার দু হাতের আজলাই নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শিশুওয়ালার দেহে প্রাণ থাকতে বার্ড ফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবেই চোখ বুঝে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত, তবে শিশুওয়ালা তার সব আয়ু বার্ড ফ্লাওয়ারের নামে লিখে দিত। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মায়রার ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার, কিচ্ছু হবে না তোমার। মায়রা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশুওয়ালার বুকে। মায়রার কথা ইরফান ভীষণ অবাক হয়। আলতো হাতে মায়রার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার, তোমাকে কে কি বলেছে আমায় বলো। মায়রা কান্না মাখা চোখে চেয়ে আবেগের স্বরে ডাকে, শিশুয়ালা। মায়রার এমন ডাক যেন ইরফানের হৃদয় গিয়ে ধাক্কা লাগে। ইরফান মাথা নিচু করে মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে বলো, আমি সব ঠিক করে দিব। মায়রা চোখ বুঝে নেয়, নাক টেনে বলে, আমার ভাই আমার নিজের নয়, সত্যি বলছি। ইরফান মায়রা ঠোঁট জোড়ায় একটা চুমু খায়। এরপর মায়রার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট তাদের সাথে কথা বলছো না কেন? তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি ওদের সাথে কথা বলতে চাই না,
আমার পরিবার না থাকলে আপনি আমায় মানবেন না? কি বাচ্চামি কথাবার্তা। ইরফান চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকে বলে, এসব উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি ইরফান তাকে ধমকাবে। মায়রা অভিমানী চোখ জোড়া নামিয়ে ইরফানকে ছেড়ে দাঁড়ালো। ইরফানের সামনে থেকে সরে যেতে চাইলে ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে। মায়রা নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, স্টুপিড গার্ল, রাগিও না আমায়। মায়রা ইরফানের দিকে চেয়ে রেগে বলে, ছাড়ুন বলছি, আমি কারো সাথেই কথা বলবো না। কথাটা বলে মাথা নিচু করে গাল ফুলিয়ে রাখে। ইরফান ডান হাত মায়রার গালে দিয়ে মৃদু স্বরে বলে, ইউ নো, ইউ আর মাই হার্ট। মায়রার শরীর শিরশির করে। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, নিজের হার্টকে কেউ নিজের থেকে আলাদা করে? মায়রা তেরা কণ্ঠে বলে, আপনার তো হার্টই নেই, আপনি হার্টলেস। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। এই স্টুপিডকে সে কি বলে আর এটা কি বোঝে? মায়রা ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে হাসে। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, হার্ট আছে কি নেই এর প্রুফ দিয়ে দেবো ভেরি সুন। আগে সুস্থ করে নিই তোমাকে, দেন সব বোঝাবো, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, কিভাবে বোঝাবেন? কথাটা বলে ইরফানের বুকের বাঁ পাশে মায়রা তার ডান হাতের 2 আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলে, এই জায়গা কেটে আপনার হার্ট দেখাতে হবে, তাহলে আমি বুঝবো। কিন্তু এমন করলে তো আপনি বাঁচবেন না, তাহলে কিভাবে হবে? ইরফান মায়রার গলার ভাঁজে আঙুল চালিয়ে বলে, আমি মারা গেলে তুমি শোক পালন করতে পারলে তোমাকে এইভাবেই বোঝাবো। মুহূর্তেই মায়রার চোখ জোড়া ভরে ওঠে। করুণ সুরে ডাকে, শিশুওয়ালা। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার চোখের দিকে। মেয়েটি এত আবেগ নিয়ে এই নাম কিভাবে উচ্চারণ করে ইরফান ভেবে পায় না। ইরফান মায়রার কপালে শব্দ করে চুমু আঁকে। মায়রার চোখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, বার্ড ফ্লাওয়ার অ্যান্ড শিশওয়ালার একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হওয়ার আর্জি উপরওয়ালার কাছে। এবার ঠিক আছে? মায়রার চোখ জোড়ায় আরও খানিক বিন্দু বিন্দু পানি জমে। মাথা নেড়ে সম্মতি জানায়। লাবিব ব্যালকনিতে এসে মায়রার পায়ের কাছে দাঁড়িয়ে তার ছোট ছোট 2 হাতে মায়রার পা ধরে। এরপর মাথা উঁচু করে মায়রার দিকে তাকিয়ে ডাকে, আপুই আপুই, আমাকে খুলে নাও। মায়রা লাবিবের কথা শুনে মাথা নিচু করে তাকায়। তার চোখে পড়ে লাবিব টলমল চোখে তার দিকে চেয়ে আছে। মায়রার কাঁদতে ইচ্ছে করলো, নিচু হতে গিয়েও হলো না। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে ডাকে, শিশুওয়ালা। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, ওকে করে নাও বার্ড ফ্লাওয়ার। মায়রা মাথা নেড়ে বলে, ওর বাবা আমায় অনেক কথা শুনিয়েছে, আমি মা আর ভাইয়ের সাথে মিশলে ওর বাবা অনেক রাগ করে। ইরফান মায়রার কথা শুনে অবাক হয়। লাবিব ফুপিয়ে ওঠে, আপুই আপুই, আমাকে খুলে নাও আপুই। ইরফান মায়রাকে ছেড়ে কিছুটা ঝুঁকে বাঁ হাতে নিজেই লাবিবকে কোলে নিল। এরপর মায়রাকে ডান হাতে তার দিকে টেনে আনে। মায়রার মাথা তার বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে বার্ড ফ্লাওয়ার, আমাকে বলো, নয়তো সলভ করবো কিভাবে? লাবিব কান্না মাখা চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রাও টলমল চোখে লাবিবের দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। লাবিবের বাবা যে তাকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছে, সে আবারও কি করে এদের দিকে মুখ তুলে তাকাবে? সে তো পারছে না। ইরফান দ্রুত মায়রার মাথা উঁচু করে ধরে। মায়রার চোখ বন্ধ বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। ইরফান ডান হাতে মায়রার চোখের পানি মুছে দেয়। এরপর মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা চোখ খোলে না। ইরফান ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে তাকায়। লাবিবও ঠোঁট উল্টে শব্দহীন কেটে দেয়। ইরফানের দিকে চেয়ে বলে, কচিব দুলাভাই, আপনি কথা বলেন না কেন? ইরফান ভ্রু কুচকে তাকায়। একই স্টুপিড আর কি স্টুপিডকে তার উল্টাপাল্টা নাম শিখিয়েছে। ইরফান একসব রেখে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, বলবে ওয়েট। মায়রার দিকে চেয়ে গলা ঝেড়ে বলে, বার্ড ফ্লাওয়ার চোখ খোলো। মায়রা চোখ খুলল না। ইরফান আবারও ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো রেসপন্স না পেয়ে ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। সাথে সাথে মায়রার চোখ বড় বড় করে তাকায়। 2 হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ডান হাতে মায়রাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মায়রা ছটফটায় নিজেকে ছাড়াতে, তবে পারে না।
কিছুক্ষণ পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠোঁটজোড়া মুছে লাবিবের দিকে তাকালে দেখলো লাবিব অবুঝ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা হঠাৎই সোজা হয়ে দু হাতে ইরফানকে ধাক্কা দিয়ে রেগে বলে, অসভ্য লোক, আমার ভাইকে আপনার চোখে পড়ে না? ইরফান মায়রাকে কিছু বলল না, ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে, তোমার আপুই আমার কি হয় বলো তো? লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বই? ইরফান আবারও প্রশ্ন করে, বউদের কি করতে হয়? লাবিব আবারও কিছু একটা ভেবে বলে, আদল। আমি আমার বউকে কি করেছি? লাবিব সাথে সাথে উত্তর দেয়, আদল। ইরফান ঠোঁট পাকায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, বা হাত কোমরে দিয়ে ডান হাতে লাবিবের কান টেনে বলে, এই ছানা এসব পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? লাবিব ঠোঁট উল্টে বলে, কুচিপ তোলা পাই। মায়রা ইরফানের দিকে রেগে তাকায়। ইরফান স্বাভাবিকভাবে মায়রার দিকে তাকায়। মায়রা রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। ইরফান তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ভেজা ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদু স্বরে বলে, আই নো, এসব বাদ দাও। তোমার ভাই হাসছে, দেখো, কোলে নাও ওকে। মায়রা সাথে সাথে লাবিবের দিকে তাকায়। সত্যি লাবিব হাসছে। মায়রা আবারও ইরফানের দিকে তাকালে ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, আমি সব প্রবলেম সলভ করে দেব। ও তো বাচ্চা, রাইট? ওকে কোলে নাও। মায়রা টলমল চোখে ইরফানের দিকে তাকায়, ঠোঁট উল্টে বলে, আপনি এত ভালো কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললে আমি অসভ্য। মায়রা লাবিবকে কোলে নিয়ে মুখ বাঁকিয়ে বলে, অসভ্যই আপনি। আমার ভোলা ভালা ভাইটাকে কি সব উল্টাপাল্টা শিখিয়েছেন? ইরফান কিছু বলল না। মায়রা লাবিবের দু গালে অগণিত চুমু খায়। লাবিব দু হাতে মায়রার গলা জড়িয়ে ধরে, খিলখিলিয়ে হাসে। ইরফান চোখ মুখ কুচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, এসব রেখে ওর সাথে কথা বলো। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফানকে পাত্তা না দিয়ে লাবিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া তুই আপুইকে ছাড়া আর কাঁদবি না, আচ্ছা? লাবিব ঠোঁট উল্টে বলে, কাঁদবো? আপুই, তুমি আমাকে কুলে নাওনি কেন? তুমি খাওনি কেন? মায়রা লাবিবের গালে চুমু খেয়ে বলে, এই যে এখন নিয়েছি, চুমুও খেয়েছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমরা দুই ভাই বোন কি কিসের খেলা খেলো, স্টুপিড। মায়রা আর লাবিব দুজনে ইরফানের দিকে বিরক্ত চোখে তাকায়। লাবিব পিড়পিড় করে। কুচিপ তোলা পাই। মায়রা ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমাকে আর ভাইকে শুধু ডিস্টার্ব করেন কেন? ইরফান একটু ঝুঁকে মায়রা ঠোঁট জোড়ায় শব্দ করে চুমু খেয়ে বলে, আমার জিনিস সবাইকে বিলিয়ে দেওয়ার হ্যাবিট ছোটাবো, স্টুপিড। মায়রা কিছু বলতে গেলে ইরফান মায়রাকে চুপ করিয়ে বলে, তোমার ভাইয়ের বাবা তোমাকে কি বলেছিল? ফার্স্ট বলবে। মায়রার মুখ মলিন হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে লাবিবের দিকে তাকায়। তার মা আর ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মায়রা তো এদের নিজের চেয়েও বেশি কিছু ভাবে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, পিক আপ বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানের দিকে চেয়ে থেমে থেমে সবই বলে। লাবিবের বাবা তাকে সেদিন যা যা বলেছিল সবই ইরফানকে বলে। সব শুনে ইরফান দু হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে, বিড়বিড় করে, বাস্টার্ড, বার্ড ফ্লাওয়ার সুস্থ হওয়া পর্যন্ত উড়ে নে। মায়রা ইরফানের দিকে চেয়ে ভারী গলায় বলে, আমার নিজের বাবা মা কেউ নেই শিশুয়ালা। শ্যামা মা জন্মের সময় মারা গিয়েছে, আর বাবা কয়েক মাস পর মারা গিয়েছে। কথাটা বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান দু হাতের আঁচলায় মায়রার মুখটা নিয়ে মায়রার চোখের পানি মুছে দেয়। নরম সুরে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার, আমি সব ঠিক করে দেবো, ওকে? অ্যান্ড আর কখনো বলবে না তোমার কেউ নেই, সবাই আছে তোমার। একটু থেমে আবারও বলে, তোমার ভাইয়ের বাবা ভালো মানুষ নয়, আর খারাপ মানুষদের জন্য ভালো মানুষদের মনে কষ্ট দিতে নেই। তোমার মা আর ভাইয়ের কোনো দোষ নেই, রাইট? তাহলে তাদের কেন কষ্ট দিচ্ছ? মায়রা বলতে নাই। কিন্তু লাবিবের বাবা? ইরফান মাঝপথে বলে, বলেছি না সব ঠিক করে দেব। সে নিজেই তোমার কাছে এসে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলবে। মায়রা অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান মায়রার কপালে চুমু খেয়ে বলে, এত জানতে হবে না, এসো তোমার মায়ের সাথে কথা বলবে। কথাটা বলে মায়রার হাত ধরে ব্যালকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করে।
মায়রার হাত ছেড়ে দিলে মায়রা এগিয়ে যায় তার মায়ের দিকে। লাবিবকে বেডের ওপর নামিয়ে দিয়ে মায়রা নিজেই তার মাকে জড়িয়ে ধরে। ইরফান কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। মায়রার মা মায়রার পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে, আমাদের কাউকে একটাবার বললি না কেন?